প্রিয় বন্ধুরা, আমি মেজর ডালিম বলছি। আজ শুনবেন 25তম পর্ব, মুজিবের সময় বাংলাদেশ ভারত সম্পর্ক। মুজিব সরকারের দাসপ্রভু সম্পর্কে জনগণের মনে ভারত বিদ্বেষ জাগিয়ে তোলে। পাকিস্তানি বাহিনীর সারেন্ডারের পর ভারতীয় বাহিনী বাংলাদেশি সরকারের অনুরোধে বাংলাদেশ থেকে চলে যায়। বিজয়ী সেনা হিসাবে বা অন্য কোনো কারণেই হোক চলে যাবার আগে তারা হাতিয়ার, অস্ত্রশস্ত্র, বাড়ি কামান, ট্যাঙ্ক, গোলাবারুদ, যুদ্ধের অন্যান্য আনুষঙ্গিক যন্ত্রপাতি এবং মিল কারখানার মেশিনপত্রও খুলে নিয়ে যায় ভারতে। তারা অধিকৃত শহর ও সেনানিবাসগুলো থেকে আসবাবপত্র, ফিটিংস, ফার্নিচার, এমনকি কোমোড, বেসিন পর্যন্ত খুলে নিয়ে যেতে থাকে। অনেক পত্রিকায় 1974 সালের ডিসেম্বর ইস্যুতে ছাপা হয়, ভারতীয় বাহিনী বাংলাদেশ থেকে সর্বমোট $1000 মিলিয়ন অস্ত্রশস্ত্র, মেশিনপত্র, যুদ্ধ সরঞ্জাম ও কাঁচামাল ভারতে নিয়ে যায়। স্বাধীনতার পর খুলনায় ডেপুটি কমিশনার হিসেবে নিযুক্ত জনাব কামাল উদ্দিন সিদ্দিকী ভারতের কাছে সরকারিভাবে এক প্রটেস্ট নোটের মাধ্যমে জানান যে তার জেলা থেকে ভারতীয় বাহিনী লক্ষ লক্ষ টাকার মাল সামগ্রী অন্যায়ভাবে ভারতে নিয়ে গেছে। তিনি ভারতীয় বাহিনীর এই ধরনের লুটপাটের গুড় বিরোধিতা করেন। ভারত ও পাকিস্তান সীমান্ত দিয়ে আগেও চোরা কারবার চলত, কিন্তু বাংলাদেশ হবার পর চোরা কারবারের মাত্রা বেড়ে যায় চরমভাবে। স্বাধীনতার পর বেশ কিছুদিন পর্যন্ত সীমান্ত সম্পূর্ণ খোলা রাখা হয়। মাওলানা ভাসানী দাবি করেন, বাংলাদেশ থেকে ভারতীয় সেনাবাহিনী কর্তৃক নিয়ে যাওয়া অস্ত্র ও যুদ্ধ সম্ভার এবং চোরাচালানের মাধ্যমে সর্বমোট 6000 কোটি টাকার মূল্যের জিনিসপত্র ও কাঁচামাল ভারতে নিয়ে যাওয়া হয়েছে। 1972 থেকে 1975 সালের আগস্ট পর্যন্ত সময়ে চোরাচালানের মাধ্যমে $2000 মিলিয়ন দ্রব্য সামগ্রী ভারতে পাচার হয়েছে বলে দাবি করেন বাংলা সংবাদপত্র অনিক। বাংলাদেশ সরকার দেশে ফিরেই ভারতে পাট ও পাটজাত দ্রব্যের রপ্তানির উপর যে নিষেধাজ্ঞা ছিল তা উঠিয়ে নেয়। এর ফলে খোলা বর্ডার দিয়ে চোরাচালানের মাধ্যমে উৎপাদিত পাট ও পাটজাত দ্রব্যের একটি বৃহৎ অংশ ভারতে চলে যাওয়ার পথ আরও সুগম হয়। 1 জানুয়ারি 1972 সরকার বাংলাদেশি টাকার মান কমিয়ে দিয়ে ভারতীয় রুপির সমপর্যায়ে নিয়ে আসার সিদ্ধান্ত ঘোষণা করে। সরকার একই সাথে আরও ঘোষণা করে 16 ডিসেম্বরের আগে পাট ও পাটজাত সংক্রান্ত সমস্ত দ্রব্যের ব্যাপারে রপ্তানির সকল চুক্তি বাতিল বলে গণ্য করা হবে। দি বাংলাদেশ অবজারভার 2/1/1972 সংখ্যায় লেখে, ব্যবসায়ী এবং অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে উল্লেখিত সরকারি 3টি সিদ্ধান্তই ভারতের স্বার্থে প্রণীত হয়েছে। ভারতীয় সরকারের চাপের মুখেই এই ধরনের সিদ্ধান্ত বাংলাদেশ সরকার গ্রহণ করতে বাধ্য হয়েছে। এরপর সরকার কর্তৃক টাকার মান কমানোর পর পাটের দাম পুনর্নির্ধারণ করার ফলে সৎভাবে ব্যবসা করার চেয়ে চোরাচালান অনেক লাভজনক হয়ে দাঁড়ায়। ফলে বাংলাদেশের জীবন সোনালী আঁশের রপ্তানি হ্রাস পায়। এতে জাতীয় বৈদেশিক মুদ্রার আয় কমে যায় এবং জাতীয় সঞ্চয়ও কমে যায়। 1974 সালে রহস্যজনকভাবে নাশকতামূলক কার্যকলাপের ফলে অনেক জায়গায় পাটের গুদাম আগুনে পুড়ে যায়। গুদামে ভরা কাঁচা পাট ও পাটজাত দ্রব্য এভাবে পুড়ে যাওয়ার ফলে পাট শিল্পের ক্ষেত্রে সরকারের প্রচণ্ড ক্ষতি হয়। গুদামে আগুন লেগে পুড়ে যাওয়ার ক্ষয়ক্ষতির বর্ণনা করতে গিয়ে পাটমন্ত্রী 1974 সালে সংসদে বলেন, আগুন লেগে প্রায় 1392 মিলিয়ন টাকার শুধু পাটেই পুড়ে যায়। পাটজাত দ্রব্যের সঠিক মূল্য নির্ধারণ করা সম্ভব হয়নি। প্রচণ্ড এই ক্ষতির পরিপ্রেক্ষিতে বিজিএমসি এবং বিজিটিসি সরকারি ভর্তুকির উপর চলতে থাকে। আজ অবধি পাট শিল্পক্ষেত্রে সরকার কোটি কোটি টাকা ভর্তুকি দিয়ে চলছে। এক সময়ের সোনালী আঁশ আজ জাতির গলায় হয়ে পড়েছে ফাঁস। পক্ষান্তরে যে ভারত কখনোই পাট রপ্তানি করতে পারত না, এমনকি পাটের অপর্যাপ্ত উৎপাদনের ফলে অনেক জুট মিল বন্ধ করে দিতে বাধ্য হয়েছিল, সেখানে বাংলাদেশের অভ্যুদয়ের পর অবস্থা সম্পূর্ণভাবে বদলে যায়। 1973 সালে ভারত 1 মিলিয়ন বেল পাট রপ্তানি করে বিদেশের মার্কেটে, এবং 1974 সালের মধ্যে শুধু যে তাদের বন্ধ হয়ে যাওয়া মিলগুলি আবার ফুল শিফটে চালু করা হয় তা নয়, তারা ভারত বাংলাদেশের সীমান্তে আরও নতুন 2টো মিল স্থাপন করে। 2 সরকারের মধ্যে স্বাক্ষরিত বর্ডার চুক্তি বাংলাদেশের কোনো উপকার না করে চোরাচালানের পথকেই প্রশস্ত করে দিয়েছিল। পরে জনগণের জোর আন্দোলন ও দাবির মুখে সরকার ওই চুক্তি বছর শেষ না হতেই বাতিল করতে বাধ্য হয়। 1972 সালের মে মাসের মধ্যে বাংলাদেশ সরকার ভারতের সাথে 4টি ঋণ চুক্তি এবং 1টি বাণিজ্য চুক্তি সই করে, কিন্তু চুক্তিগুলো বাস্তবায়নের ক্ষেত্রে ভারতীয় দিক থেকে গাফিলতি পরিলক্ষিত হয়।
বিশেষ করে বাংলাদেশ থেকে চুক্তি অনুযায়ী দ্রব্য সামগ্রী কেনার ক্ষেত্রে ভারতের বিমুখিত বাণিজ্য ঘাটতির সৃষ্টি করে। ভারত বাংলাদেশের জন্য টাকা ছাপায়, সেই কারণে নকল নোটে সারা দেশ ছেয়ে যায়। ফলে দুদেশের সরকার বিব্রত হয় জনসম্মুখে। নকল টাকার বিরূপ প্রতিক্রিয়ায় বাংলাদেশের অর্থনীতির সর্বক্ষেত্রে উল্লেখযোগ্য ক্ষতি সাধন করে। দৈনন্দিন জীবনের জন্য প্রয়োজনীয় জিনিসপত্রের স্বল্পতা এবং উচ্চমূল্য জনগণের জীবনকে যতই আঘাত করতে থাকে, ততই জনগণ ভারত বিরোধী হয়ে ওঠে। কালোবাজারে মুনাফাখোররা বৈধ ব্যবসার পরিবর্তে ভারতে চোরাচালান করে বেশি ফায়দা লাভের মানসিকতা জনগণের জীবনকে দুর্বিষহ করে তোলে। এইভাবে একদিকে সরকার ও জনগণ এবং অপরদিকে বাংলাদেশের জনগণ ও ভারত সরকারের মধ্যে অবিশ্বাসের জন্ম দেয়। ভারতীয় বাহিনী কর্তৃক জাতীয় সম্পদ লুণ্ঠন, ভারতীয় আমলাদের জাতীয় প্রশাসনে হস্তক্ষেপ, সীমান্ত দিয়ে অবাধ চোরাচালান, ভারতে পাট ও পাটজাত দ্রব্যের রপ্তানির উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার, ভারতে বাংলাদেশে মুদ্রা ছাপানো, রক্ষী বাহিনীর সৃষ্টি, বাংলাদেশের টাকার মূল্য কমানো, ভারতীয় বাহিনীর বাংলাদেশে অবস্থান, এই সমস্ত কারণগুলি ক্রমান্বয়ে জনগণের মনে সন্দেহের উদ্রেক করে। ভারতের উদ্দেশ্য সম্পর্কে সন্দিহান হয়ে ওঠে বাংলাদেশের জনগণ। যুদ্ধকালীন অবস্থায় ভারত সরকার শুধুমাত্র আওয়ামী লীগের মাধ্যমে বাংলাদেশকে তাদের নিয়ন্ত্রণে রাখতে পারবে বলে যে ভুল বীজ বপন করেছিল, তারই প্রতিফল ভারতীয় শোষণ হিসাবে ক্রমশ বাংলাদেশের আপামর জনসাধারণের মনে শিকড় গড়তে থাকে। বন্ধুবেশে বাংলাদেশকে শোষণ করে, জাতীয় সম্পদ লুটপাট করে, বাংলাদেশকে তাদের পশ্চাৎভূমি ও মার্কেটে পরিণত করে তাদের নিয়ন্ত্রণে একটি করত রাজ্য হিসেবে প্রতিষ্ঠিত করার নীল নকশায় আওয়ামী লীগ তাদের সহযোগী, এই ধারণাও প্রতিটি দেশপ্রেমিক বাংলাদেশির মনে বদ্ধমূল হয়ে ওঠে। তাদের এই ধারণা আরও জোরদার হয় ভারত কর্তৃক সিকিম দখল করে নেওয়ার পর। জনগণের এই চেতনার যথার্থ মূল্যায়ন না দিয়ে আওয়ামী লীগ সরকার এবং ভারত সরকার এই ধরনের বৈরী মনোভাব দূর করার জন্য কোনো পদক্ষেপই গ্রহণ করেনি। ফলে এর প্রভাব রাজনৈতিক এবং অর্থনৈতিক সম্পর্কের ক্ষেত্রে হয়ে ওঠে সুদূর প্রসারী। এভাবে বাংলাদেশের জন্মলগ্ন থেকেই দু দেশের সম্পর্কে ফাটলের সৃষ্টি হয়। সরকারি পর্যায়ে যদিও বা সম্পর্ক বন্ধুসুলভ ও অটুট বলে আখ্যায়িত করা হয়, তবু এটাই সত্যি যে বাংলাদেশের জনগণ ভারত বিদ্বেষী হয়ে ওঠে সেদিন থেকেই, যেদিন ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশ থেকে সব কিছু পাচার করতে শুরু করলো ভারতে এবং দু দেশের সীমান্ত খোলা রাখা হলো ভারতের এই স্বার্থে। স্বাধীনতা লাভের কয়েক মাসের মধ্যেই বাংলাদেশের ভেতর ভারতীয় সেনাবাহিনীর অবস্থান দেশে বিদেশে ভ্রান্ত ধারণার জন্ম দেয়। তাদের প্রত্যক্ষ সাহায্য ছাড়া বাংলাদেশ সরকার দেশ শাসন করতে অক্ষম, সেই ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় বাংলাদেশ সরকারকে। এতে করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ব্যাপারেও প্রশ্ন দেখা দেয়। পাকিস্তান ও তার সপক্ষের শক্তিগুলো এই অবস্থার সুযোগ নিয়ে আন্তর্জাতিকভাবে প্রচারণা চালাতে থাকে যে বাংলাদেশ ভারতীয় দখলদার বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে এবং ভারত অন্যায়ভাবে পাকিস্তানের একটি অংশকে জবরদখল করে রেখেছে। তাদের এই প্রচারণার ফলে এবং বাংলাদেশে ভারতীয় বাহিনীর অবস্থানের বাস্তবতায় আন্তর্জাতিকভাবে অনেক দেশ বাংলাদেশকে স্বীকৃতি দিতে অসম্মত হয়। দেশে ফিরে শেখ মুজিব যদিও বা ভারতীয় বাহিনীর ভূয়সী প্রশংসা করেন, কিন্তু জনগণ তাদের জাতীয় সম্পদ লুণ্ঠন ও অন্যান্য কার্যকলাপে তাদের ভবিষ্যৎ উদ্দেশ্য সম্পর্কে সন্দিহান হয়ে ওঠে। মুজিব জনগণের মনোভাব বুঝতে পারেন, কিন্তু তার তেমন কিছুই করার ছিল না। মুক্ত হয়ে দেশে ফেরার পর ভারত সরকারের বাংলাদেশে তাদের সামরিক বাহিনী রাখার সিদ্ধান্ত ও তার বিরুদ্ধে জনরোষের পরিপ্রেক্ষিতে শেখ মুজিব এক বিব্রতকর অবস্থায় পড়েন। বিশ্ব পরিসরে বাংলাদেশের ভারতীয় বাহিনী মোতায়েন রাখার কোনো যুক্তিই তখন ভারতের পক্ষেও দেওয়া সম্ভব ছিল না। শুধু তাই নয়, নন অ্যালাইন্ড মুভমেন্টে এর প্রবক্তা এবং পঞ্চশিলা নীতির প্রতিষ্ঠাতা দেশগুলোর একটি হয়ে অন্য দেশে তার সেনাবাহিনী রাখার জন্য বিশ্ব পরিসরে ভারতের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছিল এবং ভারতকে অনেক সমালোচনার সম্মুখীন হতে হচ্ছিল। এই পরিপ্রেক্ষিতে অবস্থার চাপে পড়ে ব্যবস্থা গৃহীত হয় যে ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশের ভূখণ্ড থেকে সরিয়ে নেওয়া হবে, কিন্তু এর পরিবর্তে সিদ্ধান্ত নেওয়া হয় প্রবাসী সরকার ও ভারত সরকারের মধ্যে যে চুক্তি হয়েছিল তা রদবদল করে স্বাক্ষরিত হবে 25 বছর মেয়াদী মৈত্রী চুক্তি এবং 2 প্রধানমন্ত্রী যুক্ত ইশতেহার। চুক্তির মেয়াদ বাড়ানোর ধারাও সংযুক্ত করা হবে এই চুক্তিতে। এই চুক্তি এবং যৌথ ইশতেহার স্বাক্ষরিত হয় 2 প্রধানমন্ত্রীর মাঝে 19 মার্চ 1972 সালে, যখন শ্রীমতী ইন্দিরা গান্ধী শেখ মুজিবের আমন্ত্রণে প্রথমবার বাংলাদেশ সফরে আসেন।
এই সফরের সময় 3টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ট্রানজিট ট্রেড এবং বর্ডার ট্রেড বজিয়ে রাখা হবে। দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়ানোর জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয়, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়, সাংস্কৃতিক ও বিজ্ঞান সম্পর্কিত মন্ত্রণালয়গুলোর দুই দেশের কর্মকর্তারা 6 মাস অন্তর নিয়মিতভাবে মিলিত হয়ে মত বিনিময় ও কার্যপ্রণালী নির্ধারণ করবেন। ওই সময় জয়েন্ট রিভার কমিশনও সৃষ্টি করা হয়। বাংলাদেশ ভারত মৈত্রী চুক্তি সোভিয়েত ভারত মৈত্রী চুক্তির আলোকেই প্রণীত হয়েছিল। এভাবেই দেশে ফিরে এসে শেখ মুজিব বাংলাদেশকে পূর্বের সুইজারল্যান্ড বানাবার ঘোষণা দিয়ে মূলত ভারতের একটি করত রাজ্যে পরিণত করলেন সদ্যমুক্ত বাংলাদেশকে। তিনি চালনা এবং চট্টগ্রামের বন্দর পরিষ্কারের অজুহাতে সোভিয়েত ও ভারতীয় নৌবাহিনীকেও আমন্ত্রণ জানান। এভাবেই বাংলাদেশকে রুশ ভারত শক্তির মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। পাকিস্তানের পরাজয়ের পর উপমহাদেশের আধিপত্যবাদী ভারত নিজেকে আঞ্চলিক শক্তি হিসেবে দাবি করে ঘোষণা দেয়, দক্ষিণ এশিয়া থেকে বিজাতীয় সব শক্তিকে চলে যেতে হবে। ফলে উপমহাদেশের সব ছোট দেশগুলো ভারতীয় আধিপত্যবাদের শিকারে পরিণত হওয়ার আশঙ্কায় ভীত হয়ে পড়ে। ভারতের জন্য এত কিছু করার পরেও শেখ মুজিব পানি সমস্যা, সীমান্ত নির্ধারণ, সমুদ্র সীমা এবং অর্থনৈতিক জলসীমা নির্ধারণ, সমুদ্রে জেগে ওঠা দ্বীপসমূহের দখল প্রভৃতি মূল সমস্যাগুলোর বিষয়ে ভারতের কাছ থেকে কিছুই আদায় করতে পারেননি। শেখ মুজিব সেনাবাহিনীর মোকাবেলায় জাতীয় রক্ষী বাহিনী গড়ে তোলেন। এর ফলে জনমনে সন্দেহ হয় শেখ মুজিব ক্ষমতায় টিকে থাকার জন্যই ভারতের পরামর্শে জাতীয় স্বার্থ জলাঞ্জলি দিয়ে রক্ষী বাহিনী গড়ে তুলেছেন। 1975 সালের এপ্রিলে ভারত সামরিক আগ্রাসন চালিয়ে সিকিম দখল করে নেবার পর দক্ষিণ এশিয়া উপমহাদেশের জনগণ বিশেষভাবে ভারতীয় আগ্রাসন ও আধিপত্য সম্পর্কে আরও সচেতন হয়ে ওঠে। আওয়ামী লীগ বাদে দেশের অন্য সব রাজনৈতিক দলগুলো ভারতের সাথে 25 বছরের চুক্তিকে জাতীয় স্বার্থবিরোধী এবং সার্বভৌমত্বের প্রতি হুমকি স্বরূপ মনে করে অবিলম্বে ওই চুক্তি নাকচ করে দেবার দাবি জানায়। মাওলানা ভাসানীর নেতৃত্বে 7 দলীয় অ্যাকশন কমিটি সরকারের কাছে যে 15 দফা দাবি উপস্থাপন করেন, তার প্রথম দাবিই ছিল ভারতের সাথে অসম মৈত্রী চুক্তি বাতিল করতে হবে। তারা অভিমত প্রকাশ করেন, বাংলাদেশের ভবিষ্যতের উপর ভারতের নিয়ন্ত্রণ ও প্রভাব বজিয়ে রাখার নীল নকশা অনুযায়ী এই চুক্তি করা হয়েছে এবং সমগ্র উপমহাদেশের উপর ভারতের নিয়ন্ত্রণকে পাকাপোক্ত করার জন্য এই চুক্তি সহায়ক হবে। পাঠকদের অবগতির জন্য ভারত বাংলাদেশের মৈত্রী চুক্তির কয়েকটি ধারা সম্পর্কে কিছুটা আলোচনার প্রয়োজন রয়েছে বলে বোধ করছি। চুক্তির 6 নং অনুচ্ছেদের একটি গুরুত্বপূর্ণ দিক রয়েছে। অনুচ্ছেদ 8, 9 এবং 10 নং বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ এই সমস্ত অনুচ্ছেদগুলো দুই দেশের পররাষ্ট্র এবং প্রতিরক্ষা সংক্রান্ত বিষয়ে। অনুচ্ছেদ 8-এ বলা হয়, কোনো দেশ অপর দেশের বিরুদ্ধে কোনোরূপ সামরিক জোটে যোগ দিতে পারবে না এবং অপর দেশের বিরুদ্ধে কোনো রকম সামরিক অভিযান পরিচালনা করতে পারবে না এবং তার সীমানাধীন জল, স্থল এবং আকাশ অপর রাষ্ট্রের সামরিক ক্ষতি অথবা অপর রাষ্ট্রের সংহতির প্রতি হুমকিস্বরূপ কোনো কাজে ব্যবহার করতে দিতে পারবে না। অনুচ্ছেদ 1-এ বর্ণিত রয়েছে, প্রত্যেক পার্টি অন্য পার্টির বিপক্ষে কোনো তৃতীয় পার্টিকে যে কোনো সামরিক সংঘর্ষে কোনো প্রকার সাহায্য দিতে পারবে না। যদি কোনো পার্টি আক্রমণের শিকার হয় কিংবা আগ্রাসনের হুমকির মুখাপেক্ষী হয়, তবে অনতিবিলম্বে দুই পার্টি পারস্পরিক আলোচনার মাধ্যমে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে সেই আক্রমণ কিংবা আগ্রাসনের হুমকি মোকাবেলা করার জন্য। এইভাবে দুই দেশের শান্তি ও সংহতি বজিয়ে রাখা হবে। অনুচ্ছেদ 10-এ বর্ণিত আছে, এই চুক্তির পরিপন্থী কোনো প্রকার অঙ্গীকার কোনো পার্টি অন্য কোনো দেশ বা একাধিক দেশের সাথে খোলাখুলিভাবে কিংবা গোপনে করতে পারবে না। স্বাধীন বাংলাদেশের জন্য এই ধরনের কোনো চুক্তির কি প্রয়োজন ছিল? ভারত বাংলাদেশের বন্ধু রাষ্ট্র। বাংলাদেশের 3 দিকেই ঘিরে রেখেছে ভারত। পূর্ব দিকে সামান্য সীমান্ত রয়েছে বার্মার সাথে। অনেকের মতে পররাষ্ট্র এবং প্রতিরক্ষা সংক্রান্ত এই ধরনের কোনো চুক্তির প্রয়োজন ছিল না। যেখানে বাংলাদেশের বিরুদ্ধে কোনো বৈদেশিক আক্রমণের সম্ভাবনা নেই বিদায় কোনো বিশেষ প্রয়োজন ছাড়া চুক্তির 8, 9 এবং 10 নং অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রীয় সার্বভৌমত্ব রক্ষা করার জন্য সামরিক সাহায্য চাওয়ার মানে দাঁড়ায় বাংলাদেশ ভারতের কাছে সম্পর্কের দিক দিয়ে হীনভাবে অনুগত। চুক্তিতে অর্থনৈতিক সম্পর্কের যে শর্ত ছিল, তার ফলে ভারত একটি অগ্রবর্তী শিল্পে উন্নত দেশ হিসেবে বাংলাদেশকে প্রযুক্তি প্রকৌশলিক সাহায্য, ভারী এবং মাঝারি যন্ত্র ও যন্ত্রাংশ,
কাঁচামাল এবং অর্থনৈতিক সাহায্যের মাধ্যমে স্বাধীন বাংলাদেশের শিল্প ও কৃষি দুই ক্ষেত্রেই অবকাঠামো গড়ে তুলতে সাহায্য করবে। ভারতের অর্থনীতি ও শিল্প কাঠামো বাংলাদেশের চেয়ে আকারে অনেক বড় ও উন্নত। তারা প্রায় প্রয়োজনীয় সব কিছুই নিজেরা তৈরি করে। পক্ষান্তরে বাংলাদেশের অর্থনৈতিক ভিত্তি তুলনামূলকভাবে অনেক ছোট ও দুর্বল, শিল্পক্ষেত্রেও অনগ্রসর। প্রয়োজনীয় তেমন কিছুই বাংলাদেশে তৈরি হয় না। সেই ক্ষেত্রে দুই দেশের মাঝে উল্লেখিত চুক্তির শর্ত অনুযায়ী অর্থনৈতিক সহযোগিতার মানেই হচ্ছে ভারত কর্তৃক বাংলাদেশকে সব বিষয়ে একটি বাজারে পরিণত করা। অর্থনৈতিক সহযোগিতার নামে বাংলাদেশের অর্থনীতিকে ক্রমান্বয়ে ভারতের বিশাল অর্থনীতির অঙ্গীভূত করে নেওয়া। চুক্তিতে ব্যক্ত অনুযায়ী ব্রহ্মপুত্র, মেঘনা এবং গঙ্গা অববাহিকার পানি সম্পদের উন্নয়ন ও সুব্যবস্থা করার ধারার প্রভাব হচ্ছে অনেক সুদূর প্রসারী। সাহায্য ও সহযোগিতার যে কোনো চুক্তি যদি অসম দুটি রাষ্ট্রের মধ্যে সম্পাদিত হয়, একটি বৃহৎ এবং ক্ষমতাশীল এবং অপরটি ছোট এবং দুর্বল রাষ্ট্র, তাহলে সেই চুক্তির সুবিধা সাধারণভাবেই পাবে তুলনামূলকভাবে যে দেশ বড় এবং শক্তিশালী। এই অকাট্য সত্যের পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের অনেকেই এই চুক্তির বিরোধিতা করেছিলেন, কিন্তু তাদের প্রতিবাদকে উপেক্ষা করে আওয়ামী লীগের ভেতরের ভারতপন্থীদের প্রচারণায় শেখ মুজিব 25 বছরের আত্মঘাতী মৈত্রী চুক্তি সই করেছিলেন। 6টি তেল কোম্পানি 1973-74 সালে বাংলাদেশ সরকারের সাথে চুক্তি স্বাক্ষরিত করে। তাদের একটি কোম্পানি অ্যাশল্যান্ড কোম্পানিকে তৈলকূপ খনন করতে বাধা দেয় ভারত। ভারতীয় প্রতিবাদের মুখে ওই তেল কোম্পানিকে খনন কার্য বন্ধ করে ফিরে চলে যেতে হয়েছিল। শুধু তাই নয়, কয়েক জায়গায় নাশকতামূলক কার্যকলাপ ও কিডন্যাপিংয়ের মতো পদক্ষেপের মাধ্যমে কোম্পানিগুলোকে ভয়ও দেখানো হয়। এই ব্যাপারে বাংলাদেশ সরকার কিছুই করতে পারেনি। বঙ্গোপসাগরের মুখে জেগে ওঠা ভূখণ্ড বাংলাদেশ ও ভারতের মধ্যে নতুন দ্বন্দ্বের সৃষ্টি করে। হারিয়াবাঙ্গা নদীর মোহনায় দক্ষিণ তালপট্টি নামের এক ভূখণ্ড জেগে উঠেছে বঙ্গোপসাগরের উপকূলে। মালিকানা নিয়ে বিরোধ দেখা দিলে দুই সরকারের মাঝে সমঝোতা হয়, যৌথ সার্ভের মাধ্যমেই তালপট্টির মালিকানা নির্ধারণ করা হবে। কিন্তু হঠাৎ করে সমঝোতার বরখেলাপ করে ভারতীয় নৌবাহিনী একদিন তালপট্টির দখল করে নিয়ে সেখানে ভারতীয় পতাকা উড়িয়ে যায় একতরফাভাবে। গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা, তিস্তা, যমুনা, গোমতী, মোহরী, সুরমা, খোয়াই, কুশিয়ারা, পদ্মার প্রবাহের উপরে নির্ভরশীল বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশ ও দেশের কৃষিভিত্তিক অর্থনীতি। আন্তর্জাতিক নদী গঙ্গার উপর একতরফাভাবে ভারত কর্তৃপক্ষ ফারাক্কা বাঁধ নির্মাণ করায় জনগণের উপর নেমে এসেছে এক দুর্বিষহ অভিশাপ। বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের 1/3 আজ মরুপ্রায়। ভারত তিস্তা নদীর উপর বাঁধ দিয়েছে একতরফাভাবে। এই নদীর পানি ভাগাভাগির ব্যাপারেও তারা এখন পর্যন্ত কোনো আলোচনা করছে না। বাঁধ দেওয়ার ফলে নদীতে পানি প্রবাহ কমে গেছে, ফলে বাংলাদেশের উত্তরাঞ্চলের 4টি জেলা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এছাড়া ভারত খোয়াই, গোমতী এবং আরও প্রায় 10টা নদীতে বাঁধ দিচ্ছে একতরফাভাবে, কোনো আলাপ আলোচনা ছাড়াই। এর ফলে খরার সময় বা শুষ্ক মৌসুমে কৃষির জন্য যে পরিমাণ পানির প্রয়োজন হবে, বাংলাদেশের জনগণ বা কৃষক তা কখনোই পাবে না। প্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের আজকের পর্ব। আগামী পর্ব শুনতে চাইলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।